প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ গুণীজনের কথায়। গুণীজনের কথায় সবসময় একজন নন্দিত মানুষ উপস্থিত থাকেন, যাকে দেখে যার জীবন দশায় এবং যার কর্ম, যার সৃষ্টির উন্মাদনা সবকিছু আমাদেরকে প্রাণিত করে, যার অনুপ্রেরণায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। বিশ্বের দরবারে একজন বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে আমরা গর্ব করি এরকমটা যে এরকম একজন মানুষ আমাদের বাংলাদেশে জন্মেছেন এবং তার পদচারণা, তার শিল্পসত্তা সবকিছু আমাদেরকে সমৃদ্ধ করে, আমাদেরকে গর্বিত করেন। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, স্টুডিওতে আজও এরকমই একজন নন্দিত কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি মানুষ আছেন। স্টুডিওতে উপস্থিত আছেন লালন সংগীতের সম্রাজ্ঞী এবং 21 পদকপ্রাপ্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী ফরিদা পারভীন। স্বাগত আপা আপনাকে। আমারও ভালো লাগছে আজকে এই এই স্টুডিওতে এসে, বাংলাদেশ বেতারের এই জনসংখ্যা কার্যক্রমের যে স্টুডিওতে কথা বলতে পারছি, খুব ভালো লাগছে আর কি, অনেকদিন পরে হলো আর কি। আচ্ছা, খুবই আনন্দিত হচ্ছি আপনাকে পেয়ে এবং আপনাকে বাংলা ভাষাভাষী যেখানে আছেন সবাই চেনেন এবং আপনার এই যে লালন সঙ্গীত নিয়ে আপনার যে পদচারণা, তো এই মানুষটাকে আমরা সবাই চিনি, কিন্তু হয় না প্রিয় মানুষদের জানবার খুব আগ্রহ থাকে ভিতর থেকে। তো আমরা একটু ফিরে যেতে চাই আপনার যে সেই শৈশব কৈশোরের বেড়ে ওঠা, একদম এখান থেকে স্টুডিও থেকে আমরা স্মৃতির পরে যেতে চাই সেই নাটোরে, যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করেছি নাটোরে। আমার পৈতৃক জায়গা যেটা, সেটা নাটোরের সিংড়া থানার শাওল গ্রামে আমার জন্ম হয়েছে আর কি। আচ্ছা, কিন্তু যেহেতু আমার বাবা হচ্ছে চিকিৎসা পেশায় ছিলেন বলেই নানান জেলা শহরে আমার যাতায়াত হয়েছে এবং থাকা হয়েছে, বা আমার সঙ্গীত চর্চার ক্ষেত্রে এইটুকু আমার বলতে পারি যে আমার প্রথম হাতে খড়ি মাগুরা জেলাতে হয়েছে। আচ্ছা, তখন আমার আব্বা হসপিটালে ছিলেন। তো এই আর কি শুরু হলো আর কি, এইভাবেই শুরু হলো আস্তে আস্তে। বিভিন্ন জেলা শহরে থাকা হয়েছে, গান করার হয়েছে, পড়ালেখা করা হয়েছে, এই শুরু হয়েছে। মানে পরিবারে কারো একজন ভূমিকা থাকে না, যে মা বাবা যে কারো যে ইচ্ছা নাকি নিজে। আমার বাবা মার কাছে, আমার বাবা, বিশেষ করে আমার বাবার সাথে আমার একটু সখ্যতা বেশি ছিল আর কি। আমি আবার পিতামাতার একটি সন্তান, আমার আবার কোনো ভাই বোন নেই, যে কোনো অতিরিক্ত সব ভাই বোনের আদর যেটা, সেটা আমি একাই পেয়েছি আর কি। আমার বাবা সবসময়ই আমার দাদির কথা বলতেন, যে আমার দাদি অপূর্ব সুন্দরী ছিলেন এবং অপূর্ব গান করতেন। তো আমার বাবাও ওই সূত্র থেকে, আমার বাবাও একটু গান করতেন তখন। ওই সময় বাবাদের বয়সে যারা, তারা দুর্ভিক্ষের সময় তখন বাবারা গান করে করে সবার কাছ থেকে ধান হোক, কাপড় চোপড় হোক, মানে ওই সময় তারা এই গান করে করে আমার বাবারা এইগুলো বিতরণ করতেন যারা খুব অভাবী ছিলেন তাদের। তখন ওই দীঘাপতি রাজার ছেলেরা যারা ছিল, তাদের সাথে বন্ধুরা মিলেই সব এই কাজটি করতো। তো আমার বাবা ওই জন্য ওইটি নাকি আমার বাবা বলে কি, যে আমার মেয়েটার মধ্যে ওই রেশটা রয়ে গেছে, আমার দাদির রেশটা রয়ে গেছে, যে গানের প্রতি যে আমার একটা ভালোবাসা, এটা আমার ছোটবেলা থেকে ছিল, একদম ছোটবেলা থেকেই। মানে আশেপাশে হারমোনিয়াম বাজতো, আশেপাশে সবাই গান করতো, ও গান আমি শুনতে পারতাম, কিন্তু আমার মনে হতো যেন হচ্ছে না, ভালো হচ্ছে না, ভালো লাগছে না। আমি যদি একটু হারমোনিয়াম বাজাতে পারতাম তাহলে আমার বোধহয় খুব ভালো লাগতো। আপনি তো অনেক গুণী মানুষের সাহচর্যে এসেছেন, যাদের কাছে আপনি শিখেছেন, তো সেই তা তো বটে। আমার মাগুরাতে আমার প্রথম হাতে খড়ি হয়েছে কমল চক্রবর্তী, আমার প্রথম গুরু আর কি। আচ্ছা, উনি তখন একদম ছোট, আমি 4-5 বছরের তখন। তখন তো আবার কেজি প্লে এসব ছিল না, তো সরাসরি ওইগুলো ছিল না। আমি 1-এ ভর্তি হয়েছি। আমার গুরুজি হাঁটুর উপর বসিয়ে তিনি আমাকে সারগাম শেখাতেন আর কি। আমার চুল বেঁধে দিতেন। আমি এরকম গুরু সত্যি আমি দেখিনি। এখন তো সব বাণিজ্যিকীকরণ হয়ে গেছে, যে কারণে সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে, কিন্তু আমার গুরু এইভাবে আমাকে
আমাকে তালিম দিতেন। তা আমার তো দিতেন, কিন্তু তার আগের ঘটনা বলি। তার আগের ঘটনা, আমার বাবা কে আমি খুব জেদ করে ধরলাম যে আশেপাশে হারমোনিয়াম বাজাতে, আমার হারমোনিয়াম বানাই দাও, নাহলে আমি খাবো না, পড়বো না, কিচ্ছু করবো না। কত বছর বয়স? হ্যাঁ, মানে এই দাবি, মানে আমি একেবারে অ্যাডামেন্ট হয়ে গেলাম। তখন আমার বাবা তখন মিস্ত্রি ডেকে এনে হারমোনিয়ামটা বানিয়ে দিলেন। সেই হারমোনিয়ামটা এখনো পর্যন্ত আছে। আমার 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 একটা একাডেমি আছে, অচিন পাখি, সে ফরিদা ফাউন্ডেশনের আদলে। তো সেখানে আমার হারমোনিয়ামটা এখনও রাখা আছে। আমাদের বাচ্চারা সেটা বাজায় এবং সেখানে সারগামটা প্র্যাকটিস করে। তো এই হচ্ছে আমার গানের হাতে খড়ি আর কি, শুরু হলো। হারমোনিয়াম বানিয়ে দিল, সেই যে অনুভূতি, সেই যে আনন্দ, সেটা এখনো পর্যন্ত আমাকে, যে সেই সময়টার কথা খুব খুব স্মৃতিরোমন্থন একটা বিষয় আছে না, সেইটি আমাকে ভীষণ আবেগ আপ্লুতও করে, আবার ভালোও লাগে যে আমি তাহলে হারমোনিয়ামটা বাবার কাছ থেকে নিতে পেরেছি এবং গান শিখতে পেরেছি। এইটুকুই, মানে স্মৃতির শহর থেকে ঘুরে এলাম। তো তারপরে এই যে বলছিলেন কথায় কথায় যে বাবা মায়ের একমাত্র সন্তান, যে এত বছর পরে এসে এখন আমরা যেই জীবন দর্শন বা যেই পরিকল্পনা করি, যেটা আমরা জনগণদের সচেতন করতে চাই যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, তখন মানে একটি মাত্র সন্তান, মানে এত সুন্দর ছোট ছিমছাম পরিবার মাঝে, মানে আমি যখন ছোট ভাইয়ে সরকার একটা, যে যাদের একটা সন্তান তো সবচাইতে ভালো, দুটো সন্তানের কোনো অসুবিধা নেই। তো আমার মা তখন রসিকতার ছলে বলতো যে আমার তো একটাই সন্তান, আমি তো পুরস্কৃত হতে পারি, যে আমার তো একটাই সন্তান। তো মা সেটা তখন তো মার আমি একাই হয়েছি আর কি। তো সেইটাই আমার মা খুব উপলব্ধি করতো যে হ্যাঁ, এটা তো ঠিকই, বেশি সন্তান দরকার কি, মানুষও করা যায় না। কিন্তু ওই সময়কার আমার মাদের আগের সময়কার তো এক একজনের, আমি যেটা বলি যে রবীন্দ্রনাথকে যদি, রবীন্দ্রনাথের বাবা মার যদি একটাই সন্তান হতো, তাহলে তো রবীন্দ্রনাথ আসতে পারতেন না। তারা তো অনেকগুলো ভাই বোন ছিলেন, তাই না? তিনি 14 নম্বরে ছিলেন। তো সেই জন্য বলছি যে এই যে মেঠো গাছ আর মানে এমনি এমনি গ্রাস লেভেলের যেগুলো হয়, হ্যাঁ, কিন্তু এমনি বড় গাছের যে বিষয়টা, সেইটি মানে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি যে রবীন্দ্রনাথের বাবা মারা যদি জনসংখ্যা দিকে যদি মনে করতেন যে অনেক ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, তাহলে এখন একটু স্থগিত করা উচিত বা এরকম চিন্তা ভাবনা করতেন, তাহলে তো আমরা রবীন্দ্রনাথকে পেতাম না। হ্যাঁ, সেটি একটা কথা। তারপরেও যেমন চীনে আছে অনেক অধিক জনসংখ্যা, কিন্তু তারা সেটা ভালো কাজে লাগিয়েছে। আমাদের তো এখন দিন দিন আমাদের জনসংখ্যা বাড়ছে, বরং কমছে না, বাড়ছে, কিন্তু তাদের সেই অর্থনৈতিক যোগানটা যদি থাকে, এইটা আমাদের দেশে ওইটা প্ল্যান হয়েছে, প্ল্যানিং করে এটা যদি আমাদের সরকার বা আমাদের সাধারণ মানুষ, এখন তাও কিন্তু অনেক হয়েছে, অনেকে কিন্তু অ্যাকোমোডেশন হয়েছে বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে, এবং সচেতনতা হচ্ছে, সচেতনভাবে তারা আস্তে আস্তে অ্যাকোমোডেট হচ্ছে। এটাও কিন্তু কম নয় আর কি। তারপরেও বলি যে আমাদের একটু সচেতন হতে হবে, সুন্দর হতে হবে, এবং জনসংখ্যা কম হলেই বরং আমরা আরও ভালো করে তাদেরকে মানুষ করতে পারবো, তাদের চাহিদা মেটাতে পারবো। এটা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মা বাবাদের এটা চিন্তা ভাবনা করা উচিত। মানে দেশের একজন সুনাগরিক হিসেবে ওই দায়িত্বটা যে যার জায়গা থেকে পালন করা উচিত। এবং পাশাপাশি আরও একটু বলতে চাই যে এই যে বাবা মায়ের একমাত্র সন্তান, কন্যা সন্তান, এত বছর এত কিছুর পরে এসে আমাদের জীবন ধারণ চিন্তার পরিবর্তন আসলেও যে প্রথম সন্তানটা অনেকেই পুত্র সন্তান চান, অথবা দ্বিতীয় অপশন হিসেবে যখন দ্বিতীয় সন্তানটা হয় তখন হয়তো ভাবে যে ছেলে হোক মেয়ে হোক, মানে যতই আমরা বলি দুটো সন্তানই যথেষ্ট, কিন্তু যতই আমরা বলি যে একটা সুস্থ সন্তানই হচ্ছে আমাদের সর্বপ্রথম চাওয়া, সে ছেলে হোক মেয়ে হোক, এবং মানুষের মতো মানুষ করতে পারলে ছেলে মেয়ে সেটা কোনো কথা না। কিন্তু তারপর এই যে দেখেন বাবা মায়ের একমাত্র মেয়ে হয়ে
পুরো বিশ্বকে চিনিয়েছেন যে আপনি কাদের কিন্তু আমার আবার 4টে সন্তান, আমার আবার 4টে সন্তান। তো আমার 4টে সন্তানই ভালো, তারা নিজের মতন, তারা এখন উচ্চশিক্ষিত হয়েছে, উচ্চ কর্মকর্তা হয়েছে। তো এটাই আমার প্রশান্তি যে আমি গান করলেও, আমি গানের চর্চাতে থাকলেও, আমি গানের মধ্যে ডুবে থাকলেও, কিন্তু আমার সন্তানদের আমি মানুষ করবার যে বিষয়টা, এটা আমার মাথায় সবসময় ছিল। এটাই থাকা উচিত, কারণ এত কষ্ট এত কিছু আমরা যে যাই করি সবাই কিন্তু পরিবারটাকে সুন্দর রাখবে। সেটা আমি 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 বাচ্চাদের উপরেও আমি খুব কৃতজ্ঞ এই কারণে যে ও মা বাবার আশাটা ওরা পূরণ করেছে আর কি, এবং কর্ম দিয়ে। মানে এটা বাচ্চাদের কাছেও আসলে মানে বাবা মা হিসেবে আমাদের কৃতজ্ঞতার একটা জায়গা থাকে। সেটাই, এই বাচ্চাগুলো আসলে অনেক লক্ষ্মী হয় যারা ছোট থেকে অভ্যস্ত হয় যে বাবা মারা কাজ করছে। আমার নাতি নাতকুড়ো হয়েছে, ছেলের ঘরের নাতি নাতনি আছে, তারপরে মেয়ের ঘরের নাতনি আছে। আমার মেয়েরও কিন্তু একটাই সন্তান, ওরও একটাই মেয়ে। তো এইটাই, ও হচ্ছে বাংলা কলেজে, ও হচ্ছে জুওলজি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওর হাজবেন্ড হচ্ছে এখন অ্যাডিশনাল জাজ। এখন ওদের একটাই মেয়ে। তো সবাই বলে কি যে হ্যাঁ ওর আপুর মতন একজনই হয়েছে, সেই জন্য সব দাবি মা বাবার কাছে বেশি আছে। ওটাই তখন মানে পারিবারিকভাবে সন্তানের চাওয়া পাওয়া, তাদের দেখভাল করা সবকিছুটা কিন্তু আরো সহজ হয়, সুন্দর হয়। হ্যাঁ জি, এটাই স্বাভাবিক। তো একটু যেতে চাই গানের কাছে, যে আপনি তো দেশাত্মবোধক গান, তারপরে পল্লীগীতি, অনেক বিখ্যাত, অনেক সুন্দর, অনেক ভালো গান গেয়েছেন, যা অনেক জনপ্রিয়তা পেয়েছে এখনো মানুষের মুখে মুখে। কিন্তু সাইজির গানকে, লালন গীতিকে, মানে এটাকে নিজের জীবন ধারণ, নিজের দর্শন হিসেবে নিজের ভিতরে ধারণ করার যে চিন্তাটা, এটা কবে কখন থেকে এলো? এটা আমাদের স্বাধীনতার যুদ্ধের পরে আর কি। সকলেই জানে যে লালন ফকির তার জীবদ্দশায় তিনি দোল পূর্ণিমাতে মহাসমাবেশ করতেন তার শিষ্যদের নিয়ে। তো সেটি আমাদের স্বাধীনতার পরে এই দোল পূর্ণিমাতে তখন একটা মহাসমাবেশ শুরু হলো কুষ্টিয়াতে। তখন স্বাধীনতার পরে একটা আনন্দ, দেশ স্বাধীন হয়েছে, এর আনন্দ সবাই খুব আনন্দে মুখরিত ছিল আর কি। তো আমার গুরু, লালনের গানের যিনি গুরু, তিনি হচ্ছেন কমলচক্র মকসুদ আলী সাঁই। তিনি আমাকে অনুপ্রাণিত করবার চেষ্টা করেছিলেন। তা আমি বলেছি কি যে না, এসব ফকির ফাকরার গান আমি গাবো না। আমি তখন নজরুলের চর্চা করেছি, নজরুলের গানের মানে যারা উস্তাদ আছেন তাদের কাছে আমি তালিম নিয়েছি। ক্লাসিক্যাল যারা ধ্রুপদী সঙ্গীতের যে তালিম, সেসব উস্তাদের কাছে আমি তালিম নিয়েছি। তো আমি তখন নজরুলের গান করে 68 সনে কিন্তু আমি বাংলাদেশ বেতার রাজশাহীতে নজরুলের গান হিসাবে তখন আমি ওখানে এনলিস্টেড হই। তো তখন আমার গুরুকে আমি বললাম যে না, আমি ফকির ফাকরার গান গাবো না। তো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন, তো আমার বাবাকে, আমার মাকে বারবার বলেছেন যে মেয়েকে একটু বোঝান, এই নতুন, আমি অনেক দিন থেকে ভাবছি। উনি এবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেও ছিলেন, তো উনি আসছেন, এসে তখন এই কথাটা বলছেন যে লালনের এইবারই প্রথম স্বাধীনতার পরে যে পূর্ণিমাতে যাচ্ছে, ঢাকা থেকে অনেক অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসবেন, তো আমি মেয়েটাকে একটু রিকোয়েস্ট করছি, তো আপনি একটু বোঝান। তো বললো তো একরোখা মেয়ে, আমরা আদর করে সব কিছু করাই আর কি। তো আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তো আমার বাবা আমাকে বলে যে মা, তুমি তোমার কাকা, আমি কাকা বলে ডাকতাম, তোমার কাকা বলছেন যখন, তো তুমি একটু দেখো না, যদি ভালো লাগে তুমি করো, না ভালো লাগলে করো না। আমাকে মানে ওখানে ঢোকানোর চেষ্টা করছেন। তারপরে আমি মানে 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 অনিচ্ছা সত্ত্বেও আমার গুরুর কাছে তখন লালনের গান আমি শুরু করলাম। সে গানটি হচ্ছে সত্য বল, সুপথে চল ওরে আমার মন। এই গানটি দিয়ে আমার শুরু হলো আমার লালন ফকিরের গান গাওয়ার। তো আমি বললাম যে কাকা, একটা গান করে কি স্টেজে ওঠা যায়? এটা কি সম্ভব?
তো বলে কি তুই আগে একটাই গা, তো তারপরে যদি ভালো লাগে তখন আবার শিখিয়ে দেব। তো যথাসময়ে যেটা হয় আর কি, আসলে আমি বিশ্বাস করি যে আপনি আল্লাহ বলেন, ভগবান বলেন, ঈশ্বর বলেন, তার অভিপ্রায় ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তিনি তখন আমি ওই গানটি করলাম, করার পর শ্রোতারা মানে এত উচ্ছ্বসিত প্রশংসা করতে লাগলেন। তো যেহেতু আমি সঙ্গীতের সাথে প্রতারণা করিনি, সঙ্গীতকে আমি আঁকড়ে ধরেছি, আমি তখন বললাম, সত্যিকার অর্থে কথাটা বললাম যে ভাই আমি তো আর শিখে আসিনি, আবার শিখে আসি, তখন আপনাদের সাথে আবার একত্রিত হব, গান শোনাবো। কি সুন্দর সহজ স্বীকারোক্তি। হ্যাঁ, একদম সহজ, একদম না। আমি এখনো পর্যন্ত যে কাজটি যদি হাঁ বলি, এটিকে চেষ্টা করি যে সেটাকে সুন্দর করে, কত সুন্দর করে করা যায়, কত নিষ্ঠার সাথে করা যায়, এটি কিন্তু আমার এখনো পর্যন্ত আছে। যে কাজটি করব সেটা নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে আমি কাজটা করবার চেষ্টা করি আর কি। নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতা যারা আজকে শুনছেন, দেখছেন, তাদের জীবনযাপন সবকিছুর মধ্যেই এই নিষ্ঠাবোধ, নিষ্ঠার সাথে সামনের দিকে এগিয়ে যাওয়া, তাদের জীবন দর্শনটাকে সুন্দরভাবে পালন করা, আপনার কথাগুলো শুনে তাদের জীবনযাপনে নিশ্চয়ই কাজে লাগাবে। আপা, প্রিয় সময় খুব দ্রুত চলে যায়, তো ঘড়ির কাঁটাও বলছে যে আমাদের বিদায় নিতে হবে দর্শক শ্রোতাদের কাছ থেকে। তো আমি দর্শক শ্রোতাদের কাছ থেকে বিদায় নিব, তবে তার আগে আপনাকে অনুরোধ করে যাব আপনি বিদায় নেবেন। আপনার অনেক জনপ্রিয় গান আছে, তবে এই মুহূর্তে আমার শুনতে ইচ্ছা করছে, আমাদের দর্শক শ্রোতাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, নিন্দার কাঁটা যদি না বিধিল গায়। এই গানটা শুনতে শুনতে বিদায় আজকে সত্যি আপনাকে তো বটেই, আপনার সাথে হয়তো ভাষা পরিচয় হয়েছে, আজকে সরাসরি পরিচয়টা হলো, খুব ভালো লাগছে। এবং এই জনসংখ্যায় এই প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ বেতারের একটি অঙ্গ, তো আমাকে ভালোবাসার সাথে আমন্ত্রণ জানানোর জন্য আমি সত্যি কৃতজ্ঞ। এবং দর্শক শ্রোতাদের বলি যে আপনারা বাংলা গান শুনবেন, বাংলাদেশের গান শুনবেন, এবং নিজেকে আত্মশুদ্ধি করবেন, এই কথাটা বলতে চাই। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আমাদের আজকের অতিথির সাথে গলা মিলিয়েই বলতে চাই যে আসলে আত্মশুদ্ধির পথ ছাড়া কোনো পথ নেই। দিন শেষে কিন্তু নিজের কাছেই আয়নার সামনে নিজেকে দাঁড়াতে হয়। জীবন যাপন সব কিছুতেই আমরা পরিশুদ্ধ থাকি, আমরা সুন্দর থাকি, সহজ পথে সুপথে চলি, এমনই আহ্বান জানিয়ে আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি গুণীজনের কথা। নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো, আধার না থাকে যদি কি হবে আলো, প্রেমের কি স্বাদ আছে বলো, নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো। বাহ, অসাধারণ।